হ্যালো এভরিবডি, তোমাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমরা জেমস হিঞ্জের লেখা বিখ্যাত ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি রাইজার্স টু দ্য সি পড়ব। যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের এই ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি অর্থাৎ রাইজার্স টু দ্য সি সিলেবাসে আছে, যেখান থেকে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন সেট হবে। এবং ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ এই সেমিস্টার 3 পরে যে সেমিস্টার 4 তোমাদের পরীক্ষা হবে, সেখানেও এই নাটকের উপরে একটা বড় প্রশ্ন 5 নম্বরে তোমাদেরকে করতে হবে। কাজেই যেহেতু এই নাটকটি আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 উভয়ের জন্যই দরকার, আমরা নাটকটিকে খুব যত্ন সহকারে পড়ব, প্রত্যেকটি লাইনের অর্থ সঠিকভাবে বুঝব, এমসিকিউতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব, এবং বড় প্রশ্নও কী হতে পারে সে সমস্ত নিয়েও আলোচনা করব। এবং পরে যখন সেমিস্টার 4-এর পরীক্ষার আগে আমরা বেশ কিছু বড় প্রশ্ন এখান থেকে তৈরিও করব। এই নাটকটি শুধুমাত্র ক্লাস 12-এর সেমিস্টার 3-4-এর স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট না, যে সমস্ত চাকরি প্রার্থী 2025 সালে সেকেন্ড এসএলএসটি দিতে যাচ্ছেন তাদের জন্য এই নাটকটি খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই নাটকটি যারা 11-12-এর পরীক্ষায় বসবেন তাদের সিলেবাসে আছে এবং সেখান থেকে এমসিকিউ প্রশ্ন করতে হবে। চলুন নাটকটিকে আমরা খুঁটিয়ে পড়ি এবং যে সমস্ত জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করি। এই নাটকটিকে পড়ার আগে এই নাটকের যিনি নাট্যকার জেমস হিঞ্জ তার সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা জেনে নেব এবং নাটকটির বেসিক কিছু ফিচার্স সেগুলোকে আমরা জেনে নেব, তারপরে আমরা মূল নাটকটা প্রবেশ করব। আমরা এখন পড়তে যাচ্ছি বিখ্যাত আইরিশ নাট্যকার জেমস হিঞ্জের লেখা একটি অসাধারণ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি রাইজার্স টু দ্য সি বা সমুদ্র সওয়ারি। রাইজার্স টু দ্য সি এর বাংলা অর্থ হলো সমুদ্র সওয়ারি। ঘোড়সওয়াররা যেমন ঘোড়ার উপরে সওয়ারি করে, তেমনি আমরা দেখব কিছু মানুষ সমুদ্রের সওয়ারি করছে, অর্থাৎ সমুদ্রের উপরে বা সমুদ্রের উপরে তাদের গোটা জীবনটা নির্ভরশীল, যাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সমুদ্র অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদেরকে সমুদ্রের আবহাওয়াতেই মানুষ হতে হয়, তাদেরকে হামেশাই সমুদ্রকে পার করতে হয়, অর্থাৎ সমুদ্রের উপরে তাদের যাতায়াত করতে হয়। এবং সমুদ্রের উপরে যারাই যাতায়াত করে বা যারাই সমুদ্রের উপরে চাপে তাদেরকে আমরা বলতে পারি সমুদ্র সওয়ারি, এবং এই নাটকটির নামও তাই রাইজার্স টু দ্য সি অর্থাৎ সমুদ্র সওয়ারি। এই নাটকে যিনি নাট্যকার জেমস হিঞ্জ সম্পর্কে 2-4টি ইনফরমেশন আগে নিয়ে নিই। জেমস হিঞ্জের পুরো নাম এডমন্ড জন মিলিংটন সিঞ্জ, সংক্ষেপে জেএম সিঞ্জ। ইনি আয়ারল্যান্ডের ডাবলিনেতে 1871 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1909 সালে তিনি মারা যান। তার খুব স্বল্প দিনের জীবন, কিন্তু সেই স্বল্প দিনের জীবনে তিনি অসাধারণ কিছু নাটক লিখেছেন এবং আইরিশ লিটারারি রিভাইভালে তার একটা অনন্য সাধারণ অবদান আছে, সেই জন্য জেমস হিঞ্জকে গোটা বিশ্ব স্মরণ করে। যাই হোক, আমরা জানলাম যে জেমস হিঞ্জ আয়ারল্যান্ডের ডাবলিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন কবি, একজন গল্প লেখক, একজন নাট্যকার এবং কালেক্টর অফ ফোক লোরস। তিনি বিভিন্ন আঞ্চলিক যে লোকগাথা সেগুলোকে তিনি সংগ্রহ করতেন এবং সেই লোকগাথার মাধ্যমে তিনি অসাধারণ সব নাটক রচনা করতেন। জেমস হিঞ্জের আর একটা পরিচয় আছে, আয়ারল্যান্ডের যে আইরিশ লিটারারি রিভাইভাল বা আইরিশ যে সাহিত্য তার যে পুনর্জাগরণ শুরু হয়েছিল, তাতে জেমস হিঞ্জ একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এই লিটারারি ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রিভাইভাল ডিউরিং আর্লি 20th সেঞ্চুরি। 20 শতকের একদম প্রারম্ভে যে আইরিশ লিটারারি রিভাইভাল হয়েছিল সেখানে জেমস হিঞ্জ একটি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। জেমস হিঞ্জ দুটো পিরিয়ডে তার জীবদ্দশার মধ্যে দুটো লিটারারি পিরিয়ড আমরা দেখতে পাই, একটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা এবং অন্যটি হচ্ছে এডওয়ার্ডিয়ান এরা। জেমস হিঞ্জ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ড্রামাটিস্ট অফ দ্য এডওয়ার্ডিয়ান এরা অ্যান্ড দ্য মোস্ট প্রলিফিক প্লেরাইট ইন আইরিশ লিটারেচার। জেমস হিঞ্জকে বলা হয় এডওয়ার্ডিয়ান এরার সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং ডব্লিউ.বি. ইয়েটস এবং একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের মত অনুযায়ী জেমস হিঞ্জ আয়ারল্যান্ডের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। খুব ইম্পর্টেন্ট কথা, আয়ারল্যান্ডের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। জেমস হিঞ্জ একটি বিশেষ ধারাতে তিনি লেখালেখি করতেন, জাঁ বা ধারা। কোন ধারাতে তিনি লেখালেখি করতেন? তিনি সোশ্যাল রিয়েলিজমের উপর লেখালেখি করতেন, অর্থাৎ তার লেখার মধ্যে তৎকালীন
আয়ারল্যান্ডের অধিবাসীদের জীবনযাত্রার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। জেমস হিঞ্জ যে ভাষায় লেখালেখি করতেন, ইংলিশ ভাষায় লেখালেখি করতেন, কিন্তু আমরা জানি যে ওই ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড এই দ্বীপপুঞ্জগুলোকে নিয়ে গঠিত। তা জেমস হিঞ্জ জন্মেছেন তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে। যদিও তিনি ইংরেজি ভাষায় লেখালেখি করেছেন, জেমস হিঞ্জের লেখার মধ্যে প্রচুর গ্যালিক কেল্টিক রেফারেন্স পাওয়া যায়। কেল্টিক হচ্ছে এক জনজাতি এবং তাদের যে ভাষা তাকে আমরা বলি কেল্টিক ল্যাঙ্গুয়েজ। আর সেই কেল্টিকদেরই একটি প্রজাতি বা একটি উপজাতি আয়ারল্যান্ডেতে তারা বাস করত এবং তাদের যে ভাষা সেই ডায়ালেক্ট হচ্ছে গ্যালিক ডায়ালেক্ট। কাজেই জেমস হিঞ্জ ইংরেজি ভাষায় লেখালেখি করলেও তার লেখার মধ্যে প্রচুর গ্যালিক কেল্টিক রেফারেন্স পাওয়া যায়। বড় প্রশ্ন যখন আমরা ক্লাস 12 সেমিস্টার 4-তে করবো, তখন গ্যালিক কেল্টিক এলিমেন্টস আমাদেরকে করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এখন শর্ট প্রশ্নের জন্য জেনে রাখো যে, এবং যারা চাকরির পরীক্ষা দেবেন তারাও জেনে রাখবেন যে জেমস হিঞ্জ যদিও ইংরেজি ভাষায় লেখালেখি করেছেন, কিন্তু তার লেখার মধ্যে প্রচুর গ্যালিক কেল্টিক রেফারেন্স রয়েছে। ওকে, জেমস হিঞ্জ তিনি বিখ্যাত যে অ্যাবে থিয়েটার, যেটা ডাবলিনেতে রয়েছে অ্যাবে থিয়েটার, সেই অ্যাবে থিয়েটারকে তিনি স্থাপন করেছিলেন। তিনি শুধু একা নন, তিনি ডব্লিউ.বি. ইয়েটস এবং লেডি গ্রেগরি তিনজনে মিলে বিখ্যাত অ্যাবে থিয়েটার, সেই অ্যাবে থিয়েটারে তারা জন্ম দেন। জেমস হিঞ্জ তার যে জীবদ্দশা, খুব স্বল্পদিন তিনি বেঁচেছেন, দেখতেই পাচ্ছেন 1871 থেকে 1909। এই অল্প সময়ের মধ্যে জেমস হিঞ্জ একাধিক লেখালেখি করেছেন এবং অসাধারণ 7টি নাটক তিনি লিখেছেন। তার মধ্যে কয়েকটি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয়। তার মধ্যে একটি হচ্ছে ইন দ্য শ্যাডো অফ দ্য গ্লেন, দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা অত্যন্ত জনপ্রিয়, দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এবং যেটা এখন আমরা পড়ছি, রাইডার্স টু দ্য সি, এই নাটকটি যদিও ক্রিটিকদের মতে দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জেমস হিঞ্জের সর্বশ্রেষ্ঠ কৃতি, কিন্তু ইন্টেন্সিটিতে বা তীব্রতাতে এবং মানুষের মনের মধ্যে দাগ কেটে যাওয়ার নিরিখে রাইডার্স টু দ্য সিকেই জেমস হিঞ্জের শ্রেষ্ঠ কীর্তি আমরা বলতেই পারি। যাই হোক, এরপরে জেমস হিঞ্জ সম্পর্কে এগুলো জানলে আমাদের কাজ হয়ে যাবে, স্টুডেন্টদেরও হয়ে যাবে, যারা চাকরি প্রার্থী তাদেরও হয়ে যাবে। রাইডার্স টু দ্য সি এই নাটক সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমাদেরকে নিয়ে নিতে হবে। রাইডার্স টু দ্য সি জেমস হিঞ্জ 1902 সালে লেখেন, কিন্তু রাইডার্স টু দ্য সি লেখার পরে এটাকে ছাপার আকারে প্রকাশ করা হয়নি। রাইডার্স টু দ্য সির প্রথম আত্মপ্রকাশ স্টেজ পারফরমেন্সের মাধ্যমে, নাটক আকারেই রাইডার্স টু দ্য সির প্রথম আত্মপ্রকাশ, এবং সেই আত্মপ্রকাশটা হয়েছিল 25শে ফেব্রুয়ারি 1904 অ্যাট মলসওয়ার্থ হল, ডাবলিনের বিখ্যাত মলসওয়ার্থ হলেতে 25শে ফেব্রুয়ারি 1904 রাইডার্স টু দ্য সি প্রথমবারের জন্য পারফর্ম হয়। অর্থাৎ আমরা রাইডার্স টু দ্য সির, যদিও জন্ম 1902, প্রথমবারের জন্য রাইডার্স টু দ্য সি বলে একটা লেখা বা একটা নাটক লেখা হয়েছে, সেই সম্পর্কে তথ্য আমরা পাই 25শে ফেব্রুয়ারি 1904 ফার্স্ট পারফর্মড ইন মলসওয়ার্থ হল, ডাবলিন। ভেরি ইম্পর্টেন্ট। রাইডার্স টু দ্য সি এটা কি? রাইডার্স টু দ্য সি একটা নাটক, একটা ড্রামা, কিন্তু কেমন ড্রামা? দিস ইজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, এটা একটা একাঙ্ক নাটক। এবং শুধুমাত্র একাঙ্ক নাটক তাই না, দিস ইজ আ ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। হোয়াট ইজ ওয়ান অ্যাক্ট? ওয়ান অ্যাক্ট মানে হচ্ছে একাঙ্ক। সাধারণত নাটকে 5টি অঙ্ক থাকে, যেগুলো পূর্ণাঙ্গ নাটক, যেখানে আমরা দেখি প্রথমে এক্সপোজিশন, তারপরে রাইজিং অ্যাকশন, তারপরে ক্লাইম্যাক্স, যেখানে নাটকের মূল ঘটনা সংঘটিত হয়, তারপরে নাটকটা ধীরে ধীরে নিচের দিকে নামে, যাকে আমরা বলি ফলিং অ্যাকশন, এবং শেষে হয় রেজলিউশন বা ডেনুমা বা ক্যাটাস্ট্রফি, যেখানে নাটকটা শেষ হয়। কিন্তু সেই নাটকগুলো, একটা পূর্ণাঙ্গ নাটকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। বর্তমান যুগের মানুষের অত সময় নেই, অত ধৈর্যও নেই। কাজেই বর্তমান যারা নাট্যকার, তারা ওই 5টি, একটা পূর্ণাঙ্গ নাটকের যে 5টি বৈশিষ্ট্য থাকে, সেই 5টি বৈশিষ্ট্যকেই তারা একটি অঙ্কের মধ্যেই কমপ্রেস করে বা চেপে ঢুকিয়ে দেন। এই নাটকগুলো আমরা বলি ওয়ান অ্যাক্ট প্লে, মানে যেখানে একটাই মাত্র অঙ্ক থাকে, এবং সেই মানে একবারই স্টেজের যে কার্টেন সেটা একবারই ওঠে এবং তারপরে একদম ফাইনাল কার্টেনটা ড্রপ হয়। সেই ওয়ান অ্যাক্ট প্লেতে মোটামুটি 40 থেকে 50 মিনিটের মধ্যে এই নাটকগুলো শেষ হয়, মানে খুব সংক্ষিপ্ত। এবং ওয়ান অ্যাক্ট প্লের যে অভিঘাত, অর্থাৎ এর মানুষের মনের উপরে যে ইম্প্যাক্ট, তা অত্যন্ত গভীর, কারণ খুব অল্প সময়ের মধ্যেই একাধিক ঘটনা মানুষের মনেতে আঘাত করে এবং মানুষের মনে খুব গভীরভাবে দাগ কেটে যায়। সেই জন্য এই ওয়ান অ্যাক্ট প্লে অত্যন্ত, মানে বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয়, এবং রাইডার্স টু দ্য সিকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অ্যাক্ট প্লে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ ওয়ান অ্যাক্ট প্লে।
অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্র্যাজেডি? ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্ত নাটক। ট্র্যাজেডিতে খুব বিয়োগান্তভাবে বা খুব দুঃখের সঙ্গে নাটকটা শেষ হয়। সাধারণত মানে ট্র্যাজেডিতে কোনো মানুষের মৃত্যু বা কোনো জিনিসের ধ্বংস এইসবের মাধ্যমেই ট্র্যাজেডিগুলো শেষ হয়, মানে মানুষের মনের মধ্যে এর এফেক্ট হচ্ছে বিয়োগান্ত। এই যে নাটকটি, এই রাইডার্স টু দ্য সি, এটা একটা ট্র্যাজেডি। এখানে আমরা একটি ভদ্রমহিলা বা মৌরিয়ার জীবন এবং মৌরিয়ার সঙ্গে সম্পৃক্ত একটা অঞ্চলের, একটা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জীবনকে আমরা দেখব, অ্যারান আইল্যান্ড, এবং তাদের জীবনেতে আমরা দেখব সমুদ্রের কি ব্যাপক প্রভাব। কারণ এই মানুষগুলোর জীবনযাত্রা সবই সমুদ্রের উপরই নির্ভরশীল, এদের রুটি রোজগারও সেই সমুদ্র থেকেই আসে। কাজেই নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য এই মানুষগুলোকে সমুদ্রের সওয়ারি হতে হয়, সমুদ্রের উপরে এদেরকে বিভিন্ন স্থানে যেতে হয়। অঞ্চলের কথা বলা হচ্ছে, সেই অঞ্চলে সমুদ্র খুব ভয়ঙ্কর এবং প্রায়শই এই সমুদ্র এই অঞ্চলের অধিবাসীদেরকে গ্রাস করে, মানে মানুষজন ডুবে মারা যায়। কিন্তু একাধিক লোক মারা গেলেও এই অঞ্চলের বাসিন্দাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য সমুদ্রের সঙ্গে সহাবস্থান করতেই হয়। এবং আমরা দেখব মৌরিয়া বলে এই যে নাটকের যিনি কেন্দ্রীয় চরিত্র, তার জীবনে সমুদ্রের কি তীব্র আঘাত, এবং সেই আঘাতের মাঝে মৌরিয়া কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেটাই এই নাটকের মুখ্য উপজীব্য। যাই হোক, রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এই নাটকটার সেটিংসটা কোথায়? এই নাটকটার সেটিংস হচ্ছে ইন্সম্যান ইন দ্য অ্যারান আইল্যান্ড। আয়ারল্যান্ডের উপকূলেতে আমরা অ্যারান আইল্যান্ডকে লক্ষ্য করি। এই অ্যারান আইল্যান্ড ইজ এ গ্রুপ অফ 3 আইল্যান্ডস। 3টে দ্বীপপুঞ্জ নিয়ে এই অ্যারান আইল্যান্ডটা গঠিত, এবং তাদের মধ্যে অন্যতম প্রধানটি হচ্ছে ইন্সম্যান। এই নাটকের সেটিংসটা সেই ইন্সম্যান দ্বীপে, অর্থাৎ জেমস ইঞ্জ তিনি আয়ারল্যান্ডের অধিবাসী হলেও তাকে ডব্লিউ.বি. ইয়েটস একবার, মানে জেমস ইঞ্জ যখন লেখালেখি করতেন, যখন লেখালেখি শুরু করেছিলেন, তিনি ডব্লিউ.বি. ইয়েটসকে একবার তার লেখা দেখাতে গেছিলেন, এবং ডব্লিউ.বি. ইয়েটস তাকে বলেন যে তোমার অসাধারণ লেখনী শক্তি রয়েছে, তুমি অ্যারান আইল্যান্ডে যাও, সেখানকার মানুষজনের, মানে সেখানকার যে জনজীবন তার ছবি তুমি তোমার লেখার মাধ্যমে প্রকাশ করো, এবং আমি জানি সেখানেতে তুমি তোমার নাটকের আসল যে রসদ সেটা তুমি পাবে, এবং তোমার হাত থেকে অসাধারণ কিছু সৃষ্টি হবে। এবং আমরা দেখি দীর্ঘ বছর 5 জেমস ইঞ্জ সে অ্যারান আইল্যান্ডের এই ইন্সম্যানেতে গিয়ে তিনি বাস করেন। 3টে আইল্যান্ডের গ্রুপকে নিয়েই অ্যারান আইল্যান্ড, তাদের মধ্যে প্রধানটা হচ্ছে ইন্সম্যান। সেখানে গিয়ে জেমস ইঞ্জ 5 বছরের মতো তিনি বাস করেন, এবং সেখানে তিনি সেই অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা, তাদের সেই কষ্টের জীবন, তাদের ঘন ঘন জলে ডুবে মারা যাওয়া, সমস্ত ঘটনাকেই তিনি লক্ষ্য করেন, যেটা তার বিখ্যাত একটি বই অ্যারান আইল্যান্ডস, তাতে তিনি সমস্ত ঘটনাই বর্ণনা করেছেন। এবং সেখানকার যে লোকাল যে ফোকলোর, বিভিন্ন যে আঞ্চলিক উপকথা, সেগুলোকে তিনি ভালো করে পর্যবেক্ষণ করেন, এবং তারপরে তিনি অসাধারণ 2টো নাটক সৃষ্টি করেন। একটা হচ্ছে দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং অন্যটি হচ্ছে দ্য রাইডার্স টু দ্য সি। এবং সেই রাইডার্স টু দ্য সিতে এই অ্যারান আইল্যান্ডে একটা বাস্তব প্রতিচ্ছবি অসাধারণ সুন্দরভাবে ফুটে উঠেছে। ওকে, তাহলে সেটিংসটা আমরা জানলাম, ইন্সম্যান ইন দ্য অ্যারান আইল্যান্ডস। এগুলো কি জানার দরকার আছে? অবশ্যই দরকার আছে, কারণ এমসিকিউতে একটা প্রশ্ন এই জায়গার উপরেই সেট হবে। এই যে জেমস ইঞ্জ এবং এই ব্যাকগ্রাউন্ড অফ রাইডার্স টু দ্য সি, অবশ্যই একটা, কখনো কখনো 2টো প্রশ্নও সেট হতে পারে। ওকে, ল্যাঙ্গুয়েজ, এই যে পুরো নাটকটি, এর ল্যাঙ্গুয়েজ কি? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই লেখা, কিন্তু দিস ইজ এ হাইবার্নো ইংলিশ। হাইবার্নো ইংলিশ মানে হচ্ছে মিক্সড ইংলিশ। এই ইংরেজির মধ্যে গ্যালিক কেল্টিক, যেটা আমি বলছিলাম, গ্যালিক কেল্টিক রেফারেন্স রয়েছে। মানে এই ইংরেজির মধ্যে প্রচুর আমরা গ্যালিক এবং কেল্টিক ল্যাঙ্গুয়েজের রেফারেন্স পাবো, মানে গ্যালিক কেল্টিক বিভিন্ন রকম সিম্বলের রেফারেন্স পাবো, এইটা মনে রাখার। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট সেটা আমি লিখতে ভুলে গেছি, যে এই নাটকটাকে কি নাটক? এটা তো অবশ্যই একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, যেটা মনে রাখার, দিস ইজ আ সিম্বলিক ড্রামা। দিস ইজ আ সিম্বলিক ড্রামা। এটা সবথেকে ইম্পর্টেন্ট, যে রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, বাট দিস ইজ আ ওয়ান অ্যাক্ট সিম্বলিক ট্র্যাজেডি। এই নাটকে বেশ কিছু গ্যালিক কেল্টিক রেফারেন্স রয়েছে। এই নাটকে
সিম্বলের অসাধারণ ব্যবহার রয়েছে, অর্থাৎ লাইনে লাইনে আমরা বিভিন্ন রকম সিম্বলিক রেফারেন্স দেখব। এই নাটকের যে টাইটেলটাই হচ্ছে সিম্বলিক, কারণ এখানে যে দুটি জিনিসকে বলা হয়েছে টাইটেলের মধ্যে, এই রাইডার্স এবং সি, এই দুটোই হচ্ছে সিম্বল। সমুদ্র এই অঞ্চলের অধিবাসীদেরকে গ্রাস করে, নিজের করাল গ্রাসে সমুদ্র গ্রাস করে, কিন্তু সমুদ্র শুধুমাত্র সমুদ্র না, সমুদ্র আসলে যেন ভাগ্যের যে কষাঘাত এই অঞ্চলের মানুষদেরকে বারবার আঘাত করে। কাজে সমুদ্র এটার মাধ্যমে সিঞ্জ ভাগ্য বা ফেটের কথা বলেছে। কাজেই এটা একটা সমুদ্র একটা রাইডার্স মানে হচ্ছে আরোহী, যারা ঘোড়ার উপরে চাপে। এখানে মানুষগুলো এই সমুদ্রের উপরে চাপে। ম্যান বা মানুষ এরা হচ্ছে কিসের সিম্বল? এরা হচ্ছে ইনডোমিটেবল স্পিরিটের সিম্বল। রাইডাররা যতবারই ঘোড়া তাদেরকে পিঠ থেকে ফেলে দেয়, আবার তারা নতুন উদ্যমে সেই ঘোড়ার পিঠে চাপে। যতবারই সমুদ্র একটার পর একটা মানুষকে তাদের করাল গ্রাস করে, ততবারই নতুন কোনো মানুষ সেই সমুদ্রকে জয় করতে বেরিয়ে পড়ে। কাজেই রাইডারও অত্যন্ত সিম্বলিক একটা রেফারেন্স। আমরা এগুলো সবই আলোচনা করব, কারণ এখান থেকে আমাদের বড় প্রশ্ন আসবে। ইনফ্যাক্ট সিম্বলিজমই সব থেকে ইম্পর্টেন্ট রাইডার্স টু দ্য সির। যাই হোক, সিঞ্জ বেসিক যে থিমের উপর লেখালেখি করতে, সেটা হচ্ছে মিথ, ট্র্যাডিশন অ্যান্ড এ ট্র্যাজিক ইন্টারপ্লে বিটুইন হিউম্যানিটি অ্যান্ড নেচার। সিঞ্জ মিথ, তারপরে ট্র্যাডিশন, আর ওই মানুষ এবং প্রকৃতির যে একটা বিয়োগান্তক সম্পর্ক রয়েছে, ট্র্যাজিক ইন্টারপ্লে, তার উপরেই মূলত তিনি লেখালেখি করতেন। এই যে নাটকটা, তার স্টাইলটা কি? এই স্টাইলটা হচ্ছে ন্যাচারালিজম উইথ পোয়েটিক সিম্বলিজম। এই নাটকেতে আমরা ন্যাচারাল ঘটনাগুলোকেই দেখব, কিন্তু সিঞ্জের যে লেখা বিভিন্ন সিম্বলের মাধ্যমে তিনি লিখতেন, সেই সিম্বলগুলোকেও আমরা এই নাটকের মধ্যে দেখব। কিন্তু সিঞ্জের লেখার সবথেকে বড় কোয়ালিটি হলো তার লেখার মধ্যে যেন একটা, তিনি লিখছেন নাটক, কিন্তু সেই নাটকের মধ্যে যেন একটা পদ্য লুকিয়ে আছে। কাজেই সিঞ্জের যে সিম্বলিজম, তাকে আমরা বলি পোয়েটিক সিম্বলিজম। তার লেখার মধ্যে যেন একটা কবিতার ছন্দ লক্ষ্য করা যায়। অসাধারণ লেখা, যখন আমরা পড়ব দেখব অসাধারণ লেখা। আর রাইডার্স টু দ্য সি, এই নাটকটার স্পেশাল কি থিম, সেটাকে আমি লিখে দিয়েছি। দ্য প্লে এক্সপ্লোরস থিমস অফ ফেটালিজম, দ্য ইনডোমিটেবলস পাওয়ার অফ নেচার অ্যান্ড দ্য এন্ডিওরিং হিউম্যান স্পিরিট ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস। রাইডার্স টু দ্য সি, এই পুরো নাটকটা যদি আমরা সিনপসিস করি, এই দুটো লাইনের মধ্যেই সেই সিনপসিসটা আমি বলে দিয়েছি। দ্য প্লে এক্সপ্লোরস থিমস অফ ফেটালিজম, ভাগ্যের যে কষাঘাত সেই নিয়ে এই নাটকটা আলোচনা করে। দ্য ইনডোমিটেবল পাওয়ার অফ নেচার, প্রকৃতির যে অসীম ক্ষমতা, মানে মানুষ যত শক্তিশালী হোক, প্রকৃতির কাছে সে নিতান্তই একটা অসহায়, সেই ঘটনাটা এই নাটক প্রেজেন্ট করে। অ্যান্ড দ্য এন্ডিওরিং হিউম্যান স্পিরিট ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস, এবং মানুষও কম যায় না। প্রকৃতি যতই মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করুক, মানুষ তার নিজের যন্ত্রণাকে বুকে চেপে আবার প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। এই যে মানুষের নিজেকে ছাপিয়ে যাওয়ার যে প্রবণতা, প্রকৃতির কষাঘাতের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে প্রকৃতির করাল গ্রাসকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার যে বাসনা, অসাধারণ সুন্দরভাবে রাইডার্স টু দ্য সি এই নাটকের মাধ্যমে বলা হয়েছে। এই জন্যই এই নাটকটি বিশ্ব সাহিত্যের একটি অমর সম্পদ। যাই হোক, এইগুলো হলো রাইডার্স টু দ্য সির বেসিক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান এবং জেমস সিঞ্জের সম্পর্কে ইনফরমেশান। এইগুলো জানলেই আমাদের যথেষ্ট। এরপরে আমরা মূল নাটকে প্রবেশ করব। চলো মূল নাটকটা পড়ি। নাটক পড়ার সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে নাটকের যেগুলো বেসিক সেটিংস, সেগুলোকে কিন্তু মনে নাটককাররা নাটক লেখেন, তারা কিন্তু গল্প লিখছেন না, নাটক লিখছেন। মানে স্টেজেতে অ্যাক্ট হবে, স্টেজেতে পারফর্ম হবে বলেই নাটক লেখা, এবং তারা কিছু স্টেজ সেটিং বলেন তাদের লেখার মধ্যে, সেই স্টেজ সেটিংগুলোকে মেনশন করে দেন। সেগুলো অনেকে ভাবে যে সেগুলোর কী গুরুত্ব আছে। একটা নাটকেতে স্টেজ সেটিংটা ভেরি ইম্পর্ট্যান্ট, তার কারণ সেই স্টেজ সেটিংয়ের মাধ্যমে লেখক বা নাট্যকার পুরো আবহাওয়াটা বা অ্যাটমসফিয়ারটাকে তিনি প্রেজেন্ট করার চেষ্টা করেন। নাট্যকার তার নাটকের যেটা বেসিক ব্যাকগ্রাউন্ড, সেই বেসিক ব্যাকগ্রাউন্ডটা তার এই স্টেজ সেটিংয়ের মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করেন। কাজে প্রত্যেকটি নাটকের স্টেজ সেটিংটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, রাইডার্স টু দ্য সি বাই জেমস সিঞ্জ। এই নাটকের যারা মুখ্য চরিত্র, প্রথমেই দেওয়া আছে দেখো পার্সনস, মানে মেন ক্যারেক্টার্স কারা।
একটা নাটকে একাধিক চরিত্র থাকে, কিন্তু মুখ্য চরিত্র এখানেতে আমরা দেখতে পাচ্ছি মৌরিয়া অ্যান্ড ওল্ড ওম্যান। মৌরিয়া বলে একজন বয়স্ক ভদ্রমহিলা, বার্টলে হার সান, তার ছেলে বার্টলে, ক্যাথলিন হার ডটার, ক্যাথলিন বলে মৌরিয়ার বড় কন্যা, এবং নোরা এই ইয়ঙ্গার ডটার, নোরা বলে মৌরিয়ার ছোট মেয়ে। এই নাটকের যে মেন ক্যারেক্টার, যে হচ্ছে সেন্ট্রাল প্রোটাগনিস্ট, যাকে বেস করেই এই নাটকটা লেখা হয়েছে, তার নাম হচ্ছে মৌরিয়া অ্যান্ড ওল্ড ওম্যান, একজন বয়স্ক ভদ্রমহিলা, এবং আমরা দেখছি তার ছেলে বার্টলে এবং তার দুই মেয়ে নোরা এবং ক্যাথলিন। ক্যাথলিন বড় এবং নোরা ছোট। এই চারটি হচ্ছে মুখ্য চরিত্র। আরও কিছু গৌণ চরিত্র আছে, সেগুলো আমরা নাটক পড়তে পড়তেই দেখব। এবং এই নাটকের সেটিংস সেটাও কিন্তু নাট্যকার বলে দিয়েছেন, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জটি এই নাটকের সেটিংস, মানে এই নাটকটি সেই দ্বীপপুঞ্জতেই সংগঠিত হচ্ছে নাটকের ঘটনাটা। এবং এই যে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, এটা আমরা জানি এটা হচ্ছে অ্যারান আইল্যান্ডস। অ্যারান আইল্যান্ডস যেটা বললাম যে আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপপুঞ্জ, যেখানে তিনটে ছোট ছোট দ্বীপ আমরা দেখি, তার মধ্যে প্রধানটি হচ্ছে এই ইন্সম্যান। এই তিনটি দ্বীপই আটলান্টিক মহাসাগরের একদম লাগোয়া, এবং সেই অকরুণ মহাসাগর বারবার এই দ্বীপের বাসিন্দাদেরকে তার করাল গ্রাসেতে আবদ্ধ করে, অর্থাৎ বারবার এই দ্বীপের বাসিন্দারা সেই মহাসাগরের জলেতে ডুবে মারা যায়। তাই এইটা হচ্ছে সেই দ্বীপের কথা এখানে বলা হচ্ছে, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, যেটা আমরা জানি অ্যারান আইল্যান্ড। এবং নাটকের যে সেটিংস, যেটা বলছিলাম যে কীভাবে নাটকটা শুরু হচ্ছে, সেই রেফারেন্সটা দেওয়া আছে। কটেজ কিচেন উইথ নেটস, অয়েল স্কিন, স্পিনিং হুইল, সাম নিউ বোট স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, এটসেট্রা। একটা কটেজ, একটা ছোট কুঁড়ে ঘর, তার যে রান্নাঘর, কটেজ কিচেন, সেখানেতে আমরা এই নাটকটাকে শুরু হতে দেখছি। অর্থাৎ নাটকটার যে এক্সপোজিশন, নাটকটা যেখানে শুরু হচ্ছে, সেটা তার যে সেটিং, সেটা আমরা দেখছি কটেজ কিচেন, একটা কুঁড়ে ঘরের একটা রান্নাঘর, সেই রান্নাঘরেতে এই নাটকটা শুরু হচ্ছে। উইথ নেটস, অয়েল স্কিন, স্পিনিং হুইল, সাম নিউ বোট স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। এবং এই ঘরেতে কি রয়েছে? এই ঘরেতে রয়েছে অয়েল স্কিন। অয়েল স্কিন দেখো নিচে দেওয়া আছে, মানে ওয়াটারপ্রুফ ক্লোদিং, এমন কিছু জামা কাপড় যেটাতে জল লাগবে না, কারণ এই অঞ্চলটা আমরা জানছি যে সমুদ্রের একদম তীরেই অবস্থিত, সমুদ্রের নোনা জল সবসময় গায়ে লাগে। সেই জামার যে ফ্লানেল, যে মেটেরিয়াল দিয়ে জামাগুলো তৈরি, সেটা জল নিরোধক, সেরকমই অয়েল স্কিন কিছু রয়েছে। স্পিনিং হুইল, স্পিনিং হুইল মানে হচ্ছে সুতো কাটার জন্য যে চরকা আমাদের গ্রামাঞ্চলে ব্যবহার হয়, সেই স্পিনিং হুইল বা চরকা আমরা এই কিচেনের মধ্যে দেখতে পাচ্ছি। অ্যান্ড সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, এবং কিচেনের দেওয়ালেতে কিছু নতুন বোর্ড রাখা আছে। এবং এই যে রেফারেন্সগুলো দেওয়া হলো, এই যে নেটস, অয়েল স্কিন, স্পিনিং হুইল, এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা খুব একটা আর্থিক সম্পন্ন লোকের বাড়ি না। আর্থিক সম্পন্ন লোকের বাড়িতে এইসব জিনিসপত্র সাধারণত থাকে, এবং যাদের বাড়ির বর্ণনা দেওয়া হচ্ছে তারা মূলত সমুদ্রের উপর নির্ভরশীল একটি পরিবার। এরপরে চরিত্রগুলো সম্পর্কে একটু বলে দেওয়া হচ্ছে। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, ফিনিশেস নিডিং কেক। ক্যাথলিন বলে যে মেয়েটির কথা বলা হয়েছে, যেটি মৌরিয়ার বড় মেয়ে, তার বয়স কত? তার বয়স হচ্ছে 20 বছরের মতো। এ গার্ল অফ অ্যাবাউট 20, প্রায় 20 বছর তার বয়স। সে কী করছে? ফিনিশেস নিডিং কেক, সে একটা কেক বানাচ্ছে। সেই কেকটাকে একদম প্রায় শেষের মুখে চলে এসছে বানাতে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার। এবং তারপরে আমরা দেখছি সে একটা পট ওভেনের মধ্যে কেকটাকে রেখে সে ফায়ার বা উনানের উপরে কেকটাকে রাখছে, যাতে কেকটা বেক হয়, যাতে কেকটা তৈরি হয়। দেন ওয়াইপস হার হ্যান্ডস, এবং তারপরে সে তার হাতকে মুছছে। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং তারপরে আমরা দেখছি 1 মিনিটও সে বসছে না, কারণ যাদের পরিবারের কথা বলা হচ্ছে এরা খুব প্রান্তিক পরিবার, এদের কাছে 1 মিনিটও সময় নষ্ট করার মতো সময় নেই। কিছু না কিছু সংসারের কাজ এদেরকে সারাক্ষণই করতে হয়। ক্যাথলিন যেই না কেক বানানো শেষ করলো, তারপরেই আমরা দেখছি কেকটাকে সে উনুনে বসালো, এবং সেই সময়টা, যে সময়টা কেকটা তৈরি হবে, তার মধ্যে সে আমরা দেখছি সুতো কাটার জন্য চরকা ঘোরাতে শুরু করলো। এবং এই সময়ই আমরা দেখছি নোরা, এই ইয়ং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। নোরা, যে মানে মৌরিয়ার যে ছোটো মেয়ে,
ক্যাথলিনের বয়স বলা আছে যে প্রায় 20 বছর, কিন্তু নোরার বয়স কিছু বলা নেই। তবে নোরা যেহেতু ছোটো মেয়ে এবং মানে এক্সপেক্টেড যে তার বয়স মোটামুটি ওই 17-18। যাই হোক, আমরা দেখলাম যে নোরা দরজাটা খুলে মাথাটাকে ভেতরে প্রবেশ করলো, অর্থাৎ ঘরের ভেতরে কে আছে সে সেটাকে দেখে নিচ্ছে। এবং তারপরেই প্রথম নোরা কথা বলছে। নোরা ইন এ লো ভয়েস, হোয়ার ইজ সি। খুব আস্তে করে নোরা জিজ্ঞেস করছে তার দিদি ক্যাথলিনকে, হোয়ার ইজ সি, সে কোথায়। ক্যাথলিন, সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবল, ভগবান রক্ষা করুন, হয়তো ঘুমিয়ে আছে যদি সে সেটা পারে। নোরা প্রথম জিজ্ঞেস করছে ক্যাথলিনকে যে সে কোথায়। সে মানে এখানে নোরা এবং ক্যাথলিনের মা মৌরিয়া, যে যিনি এই নাটকের প্রধান চরিত্র, অ্যান এজেড ওম্যান, তার কথাই বলা হচ্ছে। নোরা জিজ্ঞেস করছে যে মা কোথায়। সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, অর্থাৎ মা শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান রক্ষা করুন, অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবল, হয়তো ঘুমিয়ে পড়েছে, যদি ঘুম তার পক্ষে সম্ভব হয় তাহলে হয়তো মা ঘুমিয়েও পড়েছে। নাটকটা খুব আচমকাই শুরু হচ্ছে, যাকে আমরা বলি মিডাস রে। আচমকা কোনো জিনিসকে শুরু হওয়া, ইন দ্য মিডিল অফ থিংস। মিডাস রে একটা খুব উন্নত ধরনের টেকনিক, যে টেকনিকটাকে নাট্যকাররা ইউজ করেন। তারা আচমকা তাদের নাটকের বিষয়বস্তু বা গল্পটাকে শুরু করেন যাতে পাঠকের দৃষ্টি আকৃষ্ট হয়। এবং এইটাতেই প্রথমেতেই আমরা একটা এক্সপোজিশন, একটা চরিত্রগুলোর সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। যে নোরা এবং ক্যাথলিন, তাদের বয়স জেনে গেলাম এবং তারা দেখছি যে নোরা এবং ক্যাথলিন তাদের মায়ের ব্যাপারে খুব উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন, এই রাইডার্স টু দ্য সির গল্পটাকে ছোট্ট করে একটু বলে নিই, তাহলে পুরো নাটকটা পড়তে আমাদের খুব সুবিধা হবে। রাইডার্স টু দ্য সি, তার যে মেন ক্যারেক্টার মৌরিয়ার মোট 6 ছেলে এবং 2 মেয়ে, অর্থাৎ 8 সন্তানের মা মৌরিয়া। কিন্তু মৌরিয়ার 4 সন্তান আগেই জলে ডুবে মারা গেছে, মানে এই সমুদ্রের জলে ডুবে মারা গেছে। এবং মৌরিয়ার যে 5ম সন্তান মাইকেল, সেও বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ এবং আশঙ্কা করা হচ্ছে যে মাইকেলও হয়তো জলে ডুবেই মারা গেছে। এবং প্রত্যেক দিনই মৌরিয়া এই সমুদ্রের যে পাড়, সেই পাড়গুলো মানে সমুদ্রের যে তীর ধরে ধরে সে মাইকেলের ডেড বডিকে খোঁজে, মাইকেলকে খোঁজে না। মানে মৌরিয়াও ধরে নিয়েছে বা হয়তো জানেও, মানে তার মায়ের মন তো, হয়তো সে জানেও যে মাইকেল মরে গেছে। মাইকেলের ডেড বডি যদি এই সমুদ্রের ঢেউতে ভেসে আসে, সেই আশাতে সে ওই সমুদ্রের তীর ধরে ধরে হেঁটে বেড়ায়, মাইকেলের ডেড বডিকে খোঁজে। এবং মাইকেলের খোঁজে আশেপাশের লোকজনেরাও সচেষ্ট। যাই হোক, মৌরিয়ার 5ম সন্তান মাইকেল, সেও দীর্ঘদিন ধরেই নিরুদ্দেশ। এবং যেদিন এই গল্প ওপেন হচ্ছে সেদিনকে মৌরিয়ার শেষ সন্তান বার্টলে, সে সমুদ্র পার করে কনেমারা বলে একটি জায়গা রয়েছে, একটি শহর রয়েছে, সেই শহরের একটি বিখ্যাত মেলা হয় গলওয়ে। সেই গলওয়ে একটা বাজার, সেখানেতে ঘোড়া কেনা বেচা হয়, সেখানে সে আজকে যাবে। মানে সমুদ্র পার করে যেতে হবে, অথচ আজকে সমুদ্রের আবহাওয়া অত্যন্ত খারাপ। কিন্তু আজকে আবার যদি বার্টলে সমুদ্র পার করে না যায় সেই মেলাতে, গলওয়ে হর্স ফেয়ারে, তাহলে তার ঘোড়াও বিক্রি হবে না। এবং আবার 7 দিন পরে জাহাজ ছাড়বে, মানে প্রতিদিন ফেরি থাকে না, জাহাজ থাকে না, কাজেই তাদের আর্থিক কষ্ট হবে। এরা একদম প্রান্তিক পরিবার, সমুদ্রের যে মাছ ধরে এদের জীবিকা চলে, কিছু ভেড়া প্রতিপালন করে জীবিকা চলে, ঘোড়া প্রতিপালন করে এবং সেগুলোকে বিক্রি করে এদের জীবিকা চলে। কাজেই যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, সমুদ্র যতই তাদের মানে মৌরিয়ার সন্তানকে একটার পর একটা গ্রাস করুক, বা সমস্ত অঞ্চলের অ্যারান আইল্যান্ডের সমস্ত অধিবাসীদেরই সন্তান, কারোর বাবা, কারোর স্বামী, তাদেরকে গ্রাস করুক, নিজেদের জীবন রক্ষার্থে তাদেরকে সমুদ্রের উপরে সওয়ারি হতে হয়, সমুদ্রকে পার করতে হয়। তা মৌরিয়ার 5ম সন্তান মাইকেলের যে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ, মৌরিয়া তাকে খুঁজে বেড়াচ্ছে এবং তার মনে একটা আশঙ্কা যে হয়তো তার 5ম সন্তানও মারা গেছে। বার্টলের ব্যাপারটা মৌরিয়া এখনও জানে না যে বার্টলে আজকে সমুদ্রে যাবে। তা এইরকম একটা পরিস্থিতিতে নাটকটা শুরু হচ্ছে, যেখানে মৌরিয়া সারাদিন মাইকেলের ডেড বডিকে খুঁজে খুঁজে
সে মা একইতেই তার 4 সন্তান, তার স্বামী সবাই মারা গেছে। এই মা মানে মৌরিয়া কেঁদে কেঁদে ক্লান্ত, সারা জীবন ধরে সে সমুদ্রের সঙ্গে সংগ্রাম করছে। সমুদ্র হচ্ছে তার সবথেকে বড় শত্রু, মানে ভাগ্য তার সবথেকে বড় শত্রু। যে ভাগ্যের কষাঘাতে মৌরিয়া তার 4 সন্তানকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে। আজকে তার 5ম সন্তান, সেও মৌরিয়া জানে যে সেও বেঁচে নেই, সেও হয়তো মারা গেছে। এখন সঙ্গে রয়েছে বার্টলে এবং তার 2 কন্যা ক্যাথলিন আর নোরা। এরকম একটা অবস্থায় মৌরিয়া ভেঙে পড়েছে। স্বাভাবিক, তার সমস্ত সন্তানদের একটার পর একটা মৃত্যু কোন মা মেনে নিতে পারে? মৌরিয়া ভেঙে পড়েছে। এরকম অবস্থাতে আমরা দেখছি নাটকটা শুরু হচ্ছে এবং নোরা এবং ক্যাথলিন তার মায়ের ব্যাপারে, মানে তাদের মায়ের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। তাই তারা জিজ্ঞেস করছে যে কোথায়, নোরা জিজ্ঞেস করছে কোথায় মা, কোথায়? কারণ নোরা হয়তো কোনো একটা খবর পেয়েছে, একটু পরে আমরা জানবো নোরা একটা খবর পেয়েছে। সেই খবরটা সে তার মায়ের কানে পৌঁছক চাইছে না, সে তার দিদির সঙ্গে সেই কথাটাকে শেয়ার করবে। এবং আমরা দেখব এই ঘরেতে ক্যাথলিন বেশ একটা মানে পরিচালকের ভূমিকা ক্যাথলিন নিয়েছে। কারণ মৌরিয়া এখন এতগুলো সন্তান হারিয়ে মৌরিয়ার মাথা ঠিক নাই। ক্যাথলিনই মোটামুটি ঘর সংসারকে সামলায় এবং নোরা ক্যাথলিনের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করবে, মাইকেলের বিষয় নিয়ে একটা আলোচনা করবে। তাই নোরা জিজ্ঞেস করে নিচ্ছে যে মা এখন কোথায়, এবং তখন ক্যাথলিন বলছে মা শুয়ে আছে, সম্ভবত ঘুমোচ্ছে, তবে জানি না সেটা সম্ভব কিনা। কারণ এত আঘাত পাওয়ার পরে কোনো মানুষ ঘুমোতে পারে? দেখেছেই তো যে মা সবসময় ছটফট ছটফট করে, বোধহয় শুয়ে আছে। তবে ভগবান যদি চায় তাহলে হয়তো ঘুমোতেও পারে। এরকমভাবে গল্পটা আমাদের শুরু হচ্ছে। নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শল। আমরা দেখছি নোরার গায়েতে একটা শাল রয়েছে এবং সেই শালের তলা থেকে নোরা ঘরের ভেতরে প্রবেশ করলো। এতক্ষণে নোরা ঘরের ভেতরে প্রবেশ করলো এবং শালের তলা থেকে সে একটা বান্ডিল, একটা পুটুলি বের করছে। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? এবং সেই পুটলিটা দেখেই ক্যাথলিন খুব জোরে জোরে চরকাটা ঘোরাতে শুরু করলো। পুটলিটা দেখেই ক্যাথলিন কেন জোরে জোরে চরকাটা ঘোরাতে শুরু করলো? এটা খুব সিম্বলিক। চরকাটা যে ক্যাথলিন ঘোরাচ্ছে, মানে ক্যাথলিন এই চরকা ঘোরানোর মাধ্যমে দুটো জিনিসকে লুকাতে চাইছে। কি? যখনই চরকাটা জোরে জোরে ঘোরানো হচ্ছে, চরকাতে ঘোরানোর একটা আওয়াজ হচ্ছে, মানে তাদের কথাবার্তা যাতে ভেতরে মৌরিয়ার কানে না পৌঁছায়, সেটা ক্যাথলিনের উদ্দেশ্য এই জোরে জোরে চরকা ঘোরানো। আর একটা ব্যাপার, ক্যাথলিন বুঝতে পারছে যে নোরা এমন কিছু একটা জিনিস নিয়ে এসেছে যেটার অভিঘাত তার জন্য অত্যন্ত তীব্র হবে। মানে যে জিনিসটা নিয়ে এসছে সেটা সম্ভবত তার দাদা মাইকেলের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। মানে ক্যাথলিন নোরাও জেনে গেছে যে মাইকেল মোটামুটি মরেই গেছে, ধরেই নিয়েছে, এবং তার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কোনো একটা ঘটনা, এবং তার মনে একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে। তিনি জোরে জোরে চরকা ঘোরানোর মাধ্যমে তার মনের ওই অবদমিত যন্ত্রণা, কষ্টটাকে চাপা দিতে চাইছে। আমরা দেখছি ক্যাথলিন খুব জোরে জোরে চরকাটা ঘোরাচ্ছে এবং তারপর বলছে হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? তোমার কাছে ওটা কি? দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। প্রিস্ট মানে নতুন যাজক, অল্প বয়সী একটি ছেলে, কিছুদিন হলো যাজক হয়ে এখানে এসছে। আগের যিনি অভিজ্ঞ যিনি যাজক তিনি হয়তো চলে গেছেন, নতুন যাজক এসছে। তো ইয়ং প্রিস্ট, তার নাম স্পেসিফিক কিছু বলা নেই, ইয়ং প্রিস্টই বলা হয়েছে। ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, আমাদের ওই নতুন যাজক তিনি এটাকে নিয়ে এসছেন। আফটার ব্রিঙ্গিং দেম এই কথাটার অর্থ হলো হ্যাজ ব্রট দেম। দ্য ইয়ং প্রিস্ট হ্যাজ ব্রট দেম, আমাদের যে নতুন যাজক তিনি এই কাপড়ের, দেখবে এরপরে কিছু কাপড়ের টুকরো, সেইগুলোকে তিনি সংগ্রহ করে নিয়ে এসছেন। ইটস আ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট আপ এ ড্রাউন ম্যান ইন ডোনেগাল। ডোনেগালেতে একটা ডুবে যাওয়া মানুষকে পাওয়া গেছে। এটা সেই ডুবে যাওয়া মানুষেরই একটা জামা এবং এ প্লেন স্টকিং, একটুখানি মোজা, সেটা ওই ডোনেগালেতে একটা ডুবে যাওয়া মানুষের দেহ থেকে উদ্ধার করা গেছে এবং সেটা মাইকেলের কিনা সেটা জানার জন্য ইয়ং প্রিস্ট সেই জামাটি এবং ওই মোজার টুকরোটি সে নিয়ে এসছে। ডোনেগালটা এটা একটা টাউন এবং এটি ওই অ্যারান আইল্যান্ড থেকে প্রায় সমুদ্র বরাবর গেলে, মানে সমুদ্র ধরে গেলে প্রায় 285 কিলোমিটার, 285 কিলোমিটার সমুদ্র দিয়ে গেলে।
ঘুরে গেলে আরও বেশি, তা অনেকটা দূর। এবং এটা অ্যারান আইল্যান্ডের নর্থে, একদম একদম উত্তরে এই ডোনেগাল একটা বড় শহর, সেইখানেতে একটা ডেড বডি, সেখানকার সমুদ্রে একটা ডেড বডি পাওয়া গেছে। সেই ডেড বডির যে জামা এবং তার যে মোজা বা স্টকিং, সেটাকেই ইয়ং প্রিস্ট নিয়ে এসছে যে মাইকেলের কিনা সেটা দেখার জন্য। যাই হোক, এখানে তো দুটো শর্ট প্রশ্ন হয়, একটা হচ্ছে কে এই পুটলিটা নিয়ে এসছে, ইয়ং প্রিস্ট মনে রাখার, আর এই ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? ডেড বডিটা পাওয়া গেছে ডোনেগালে। ডোনেগাল কোথায়? ডোনেগাল হচ্ছে একটা স্থান, এ টাউন, সেটা হচ্ছে ফার নর্থ ফ্রম অ্যারান আইল্যান্ড। অ্যারান আইল্যান্ড থেকে অত্যন্ত উত্তরে এবং প্রায় 285 কিলোমিটার দূরত্ব। ওইটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু কি কি পাওয়া গেছে, একটা মানে ইয়ং প্রিস্ট কী নিয়ে এসছে, একটা শার্ট এবং একটা স্টকিংয়ের টুকরো। ওকে, ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। যাই হোক, আমরা দেখলাম আচমকা, মানে ওই কথাটা শোনার পরে আচমকাই ক্যাথলিন সে ওই হুইলটা মানে চরকাটা বন্ধ করে দিচ্ছে এবং কান পেতে সে কিছু শুনছে। মানে সে শুনছে যে তার মা জেগে গেল কিনা, বা তার মা এই কথাটা শুনতে পেল কিনা, যে এটা মাইকেলের ডেড বডির কিনা, এই বিষয়ে যখন নোরা বলল, সেই কথাটা তার মা আবার শুনতে পেল কিনা সেটা জানার জন্য আমরা দেখছি ক্যাথলিন হুইলটা বা এই চরকাটা বন্ধ করছে এবং কান পেতে সে শুনছে কিছু। We are to find out if it's Michael's there. Sometime herself will be down looking by the sea. যাই হোক, শোনো দিদি, আমাদেরকে এখন দেখতে হবে এটা মাইকেলের কিনা, মানে আমাদের মাইকেলের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সে সমস্ত মিলিয়ে দেখতে হবে, কারণ দীর্ঘদিন ধরে এই ডেড বডিতে এই জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে ঠিকমতো বোঝা যাচ্ছে না। যাই হোক, মাইকেলের কিনা সেগুলোকে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে, আর যদি মাইকেলের হয় সবাইকে জানাতে হবে। এবং আমাদের মাও বেশ কয়েকদিন ধরেই তিনি ওই সমুদ্রের তীরে তীরে মাইকেলের ডেড বডি খুঁজে বেড়াচ্ছেন। অ্যান্ড সামটাইম হারসেল উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। মাও সমুদ্রের তীর বরাবর মাইকেলকে খুঁজে বেড়াচ্ছে। মাইকেলকে খুঁজে বেড়াচ্ছে মানে মাইকেলের ডেড বডিকে খুঁজে বেড়াচ্ছে। ক্যাথলিন, হাউ উড দে বি মাইকেলস নোরা? হাউ উড হি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? ওগুলো মাইকেলের কী করে হবে বলতো নোরা? কী করে মাইকেল অত উত্তরে? আমরা একটু আগেই বললাম যে ডোনেগাল অ্যারান আইল্যান্ডের উত্তরে, এবং সেটার মানে দূরত্ব, ডোনেগালের দূরত্ব প্রায় 285 কিলোমিটার। তাই ক্যাথলিন বলছে এটা মাইকেলের কি করে হবে? বলছিস যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা ডোনেগালে পাওয়া গেছে, এখান থেকে ডোনেগাল কত দূর? অত উত্তরে মাইকেলের ডেড বডি যাবে কি করে? নোরা, দ্য ইয়ং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। আমাদের ওই নতুন যে যাজক সে বলেছে এরকম ঘটনার কথা সে আগেও শুনেছে। হি ইজ নোন দ্য লাইক অফ ইট মানে এরকম ঘটনা এত দূরে, মানে ডেড বডি যে এত দূরে ভেসে যেতে পারে, এরকম ঘটনা আগেও ঘটেছে এবং ইয়ং প্রিস্ট সেটা শুনেছে। আমরা এর থেকে বারবার করে ইয়ং প্রিস্টের রেফারেন্স থেকে বুঝতে পারছি এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা এই যাজক সম্প্রদায়কে বা প্রিস্টদেরকে অত্যন্ত বিশ্বাস করে, এরাও তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইফ ইটস মাইকেলস দেয়ার সেজ হি, ইউ ক্যান টেল হারসেলফ হি ইজ গট এ ক্লিন বারিয়াল by the grace of the God, and if they are not his, let no one say a word about them, for she will be getting her death, says he with crying and lamenting. যদি এগুলো মাইকেলের হয়, মানে এই জামা এবং এই মোজার অংশ যদি মাইকেলের হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে, তাহলে তোমার মাকে জানিও যে মাইকেল মারা গেছে। শুধু মারা গেছে তাই না, মাইকেল হ্যাজ আ ক্লিন বারিয়াল, মাইকেলের খুব পবিত্র একটা সমাধি হয়েছে বা মাইকেলের একটা পবিত্র সমাপ্তি হয়েছে। ক্লিন বারিয়াল মানে যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তাদের মৃত্যুর পরে তাদেরকে কবরস্থ করা হয়, মানে এটা হচ্ছে রিচুয়াল। এবং কবরস্থ না করা হলে বলা হয় তাদের, মানে যারা মারা গেছে তাদের আত্মা বিদেহী হয়ে তারা সেই জায়গাতেই থেকে যায়। মানে প্রত্যেকটি ধর্মেতেই মৃতদেহের একটা সৎকার করতে হয়। হিন্দুরা মৃতদেহকে পোড়ায়, মুসলিমরা কবর দেয় এবং খ্রিশ্চানরা তারা কফিনবন্দি করে। তাই সেটা খুব ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে এই সমস্ত অঞ্চলের অধিবাসীদের কাছে খুবই ইম্পর্টেন্ট। রিলিজিয়াস পিপল এরা ধর্মকে মানে। এবং সেই ইয়ং প্রিস্ট বলেছে যদি এগুলো মাইকেলের হয়, মৌরিয়াকে বলো যে মাইকেল মারা গেছে ঠিকই, কিন্তু মাইকেলের ক্লিন বারিয়াল হয়েছে, মাইকেলের একটা সমাধি হয়েছে এবং সেটা সমুদ্রের গর্ভে সমাধি হয়েছে। মানে সমাধি দেওয়াটা এখানে খুব ইম্পর্টেন্ট। সমাধি যদি না দেওয়া হয় বা কবর যদি না দেওয়া হয় বা কফিনে যদি না, এরপরে আমরা কফিনের একাধিক রেফারেন্স পাবো, কফিনে যদি না প্রবেশ করানো হয় মৃতদেহকে, তাহলে সেই মৃতদেহের আত্মা
সেটা বিদেহী হয়ে ঘুরে বেড়াবে, যেটা কোনো মায়ের কাছেই তার সন্তানের এরকম ঘটনা কাম্য না। মরে গেছে সে তো একটা অন্য ব্যাপার, তারপরে যদি তার একটা ক্লিন বারিয়াল না হয়, একটা পবিত্র সমাধি যদি সেই সন্তান না পায়, মায়ের যন্ত্রণা আরও বেশি। তাই ইয়ং প্রিস্ট জানিয়েছে যে মৌরিয়াকে তাহলে বলে দিও যদি এটা মাইকেলের হয়, যে মাইকেলের একটা খুব শান্তিপূর্ণ পবিত্র সমাধি হয়েছে, সমুদ্রের গর্ভে তার সমাধি হয়েছে। তার হয়তো সমাধিতে কোনো কফিন লাগেনি, কিন্তু সমুদ্রের জলই কফিনের কাজ করেছে। সে মাইকেলকে তার অভ্যন্তরে টেনে নিয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং যদি এগুলো মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে ওয়ার্ড অ্যাবাউট দেম, কিন্তু তাহলে কিন্তু মৌরিয়াকে একটা কথাও জানিও না। মাইকেলের হলে জানিও, কিন্তু যদি মাইকেলের না হয় তাহলে কিন্তু একটা কথাও জানাবে না। ফর সি উইল বি গেটিং হার ডেথ সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং। কারণ এই কথা শুনে যে মাইকেল মরে যেতে পারে, এই ব্যাপারটাকে ফিল করলেই হয়তো মৌরিয়া কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতে, ল্যামেন্টিং মানে বিলাপ করা, সেই কাঁদতে কাঁদতে আর বিলাপ করতে করতে মৌরিয়া হয়তো মরে যাবে। মৌরিয়া একইতেই তার ঘর ভর্তি যন্ত্রণা, তার 4 সন্তান মারা গেছে, 5ম সন্তানকে পাওয়া যাচ্ছে না, তার স্বামী মারা গেছে, কাজেই মৌরিয়ার জীবন জুড়ে যন্ত্রণা। আর যদি এটা মাইকেলের হয় তাহলে তাকে জানালে, কিন্তু যদি মাইকেলের না হয় তাহলে কিন্তু জানিও না, তাহলে সে কাঁদতে কাঁদতে আর শোক করতে করতে মারা যাবে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। এবং এই কথা বলতে বলতে আমরা দেখছি যে দরজাটা যেটাকে নোরা ঠেসিয়ে রেখেছিল, সেটা প্রচণ্ড হাওয়া বইছে, সেই হাওয়ার ধাক্কাতে দরজাটা হাট করে খুলে যাচ্ছে। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসিয়াসলি, ক্যাথলিন খুব উদ্বিগ্নভাবে সেই দরজা দিয়ে তাকাচ্ছে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার? হ্যাঁ রে নোরা, তুই কি ওই ইয়ং প্রিস্টকে জিজ্ঞেস করলি যে তিনি আজকে বার্টলেকে আটকাবেন কিনা? বার্টলে তো আজকে গলওয়ে হর্স বা ঘোড়া নিয়ে যাবে। আজকের আবহাওয়া খুব খারাপ, সমুদ্র আজকে ফুঁসছে, এরকম অবস্থায় বার্টলে কি গলওয়েতে যাবে ওই ঘোড়া নিয়ে? ইয়ং প্রিস্ট বার্টলে যাবে, কিন্তু ইয়ং প্রিস্ট কি বার্টলেকে আজকে আটকাবে না আটকাবে? এখানেতে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গলওয়ে ফেয়ার। আয়ারল্যান্ডের ওয়েস্টার্ন রিজিয়নেতে একটা বেশ বড় সমৃদ্ধশালী অঞ্চল আছে, তার নাম কনেমারা, এবং সেই কনেমারার একটা মার্কেট টাউন, একটা বাজার হাট বেশি আসে সেখানে গলওয়ে। এবং সেই গলওয়েতে বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে। বিশেষ করে গলওয়েতে হর্স বা ঘোড়া কেনা বেচার একটা খুব বড় মার্কেট রয়েছে, এবং সেখানেতেই বার্টলে আজকে তার ঘোড়াকে নিয়ে যাবে, যাতে সে ভালো দামে ঘোড়াকে বিক্রি করতে পারে। ওকে, গলওয়ে রেফারেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, যে বার্টলে কোথায় তার ঘোড়াকে বিক্রি করতে নিয়ে যাবে? বার্টলে বিক্রি করতে নিয়ে যাবে গলওয়ে হর্স ফেয়ারে। এবং গলওয়ে জায়গাটি কোথায়? গলওয়ে হচ্ছে কনেমারার একটা মার্কেট টাউন। নোরা, আই ওন্ট স্টপ হিম সেজ হি বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড। জিজ্ঞেস করেছিলাম যে বার্টলেকে তিনি থামাবেন কিনা, কিন্তু তিনি বলেছেন যে না, বার্টলেকে থামাবেন না। কারণ যাই হোক, এই বার্টলে এখন আমাদের বাড়ির একমাত্র লিভিং মেল মেম্বার, তাকে তো সংসার চালাতে হবে, কাজেই সংসার যাকে চালাতে হবে, পুরুষ মানুষদের তো ঘরে বসে থাকলে চলবে না, কাজেই তিনি বার্টলেকে থামাবেন না বা আটকাবেন। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। তিনি এটাও বলেছেন, ইয়ং প্রিস্ট তিনি এটাও বলেছেন যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এরা ইয়ং প্রিস্টের কথা, এরা প্রিস্টের কথা খুব বিশ্বাস করে। প্রিস্ট বলেছে সেরকম ঘটনাই ঘটবে, এটা এরা এক্সপেক্ট করছে, কিন্তু এরা জানে না যে প্রকৃতির ক্ষমতা এই প্রিস্টের ক্ষমতার থেকে অনেক বেশি। যাই হোক, ইয়ং প্রিস্ট বলেছে যে তোমরা ভয় পেও না। Herself does be saying prayers half through the night, and the Almighty God won't leave her destitute, says he, with no son living. মৌরিয়া রাতের পর রাত জেগে সে ভগবানের কাছে প্রার্থনা করেছে, এবং অলমাইটি গড, পরম করুণাময় ঈশ্বর, নিশ্চয়ই তার সমস্ত সন্তানকে কেড়ে তাকে এই গোটা পৃথিবীতে লোনলি বা একাকী করে দেবে না, উইথ নো সন লিভিং, যে একটাও যার সন্তান নেই। এই মৌরিয়ার 6টা সন্তান ছিল। এই ডেড বডিটা যেটা পাওয়া গেছে সেটা যদি মাইকেলের হয়, তাহলে মৌরিয়ার 5টা সন্তানই মারা যাচ্ছে। এখন বেঁচে থাকবে খালি একমাত্র বার্টলে। এবং আমরা দেখছি মৌরিয়া সেই সন্তানদের জন্য ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করে যাতে সন্তানরা বেঁচে থাকে। তা ভগবান তার সমস্ত সন্তানকে কেড়ে নিয়েছে, এখন বাকি থাকছে একমাত্র বার্টলে। ভগবান বা ঈশ্বর তিনি করুণাময়, তিনি এতটা অকরুণ হবেন না যে মৌরিয়ার সমস্ত সন্তান, ইভেন বার্টলেকেও কেড়ে নিয়ে এই গোটা পৃথিবীতে মৌরিয়াকে নিঃস্ব করে দেবে, একাকী করে দেবে। কাজেই তোমরা নির্ভয় থাকতে পারো যে বার্টলে আজকে এই খারাপ ওয়েদারে গেলেও বার্টলের আর কিছু হবে না। এইটা একটা
খুব ট্র্যাজিক আয়রনি। এই নাটকে বেশ কিছু আমরা ট্র্যাজিক আয়রনি দেখব। ট্র্যাজিক আয়রনি মানে হচ্ছে এমন একটা কথা যেটাকে যা বলা হয় ঠিক তার উল্টোটা ঘটে, যেটা বলা হয় তার যখন উল্টোটা ঘটে তাকে আমরা বলি ট্র্যাজিক আয়রনি। আয়রনি মানে হচ্ছে যেন উপহাস, আর ট্র্যাজিক মানে সেই উপহাসটার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। প্রিস্ট, ইয়ং প্রিস্ট, সে অল্প বয়স, তার আইডিয়াই নেই, সে বলছে যে ভগবান পরম করুণাময়, সে মৌরিয়াকে তার সমস্ত সন্তান থেকে বঞ্চিত করবে না। কিন্তু একটু পরেই আমরা দেখব ভগবান মোটেই করুণাময় না, বা করুণাময় হলেও ভগবান মৌরিয়াকে তার সমস্ত সন্তান থেকেই বিচ্যুত করছে, বা মৌরিয়ার সমস্ত সন্তানকেই ভগবান তার কাছে ডেকে নিচ্ছে। ইয়ং প্রিন্স যা বলল আমরা একটু পরেই দেখব তার উল্টোটাই ঘটবে। এইটাকে মানে এই রকম একটা জিনিসকে বলা এবং ঠিক তার অপরটি ঘটা এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই, মানে কিছু সময়ের ব্যবধানে সেই ঘটনাটা ঘটা, এটাকে আমরা বলি ট্র্যাজিক আয়রনি, এবং এটা একটা ট্র্যাজিক আয়রনির উদাহরণ। ওকে, ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স? নোরা, হ্যাঁ রে নোরা, ওই যে সাদা পাথরের কাছে সমুদ্র কি আজকে খুব উত্তাল, সমুদ্র কি আজকে খুব বাজে? হোয়াইট রক্স কোনো পার্টিকুলার জায়গা, মানে কোনো একটা নির্দিষ্ট সমুদ্রের পাশে কোনো একটা নির্দিষ্ট জায়গা, যে জায়গাতে অনেক বড় বড় সাদা পাথর আছে, বা ওইখানেতে হয়তো আগে কোনো অঘটন ঘটেছে, মানে সেই জন্য ওই জায়গাটা মোটামুটি সবাই জানে। তাই ক্যাথলিন নোরাকে বলছে, হ্যাঁ রে, ওই যে সাদা পাথরের কাছে ওখানে কি সমুদ্র আজকে খুবই উত্তাল? মিডলিং ব্যাড, গড হেল্প আস। হ্যাঁ, মোটামুটি উত্তাল, মানে খুব উত্তালও না খুব শান্তও না, মিডলিং ব্যাড, খারাপ কিন্তু মাঝারি রকম খারাপ। মিডলিং মানে হচ্ছে মিডিল। গড হেল্প আস, ভগবান আমাদেরকে রক্ষা করুন। There's a great roaring in the west, and its oars it will be getting when the tides turn to the wind. There is a big storm coming. There is a great roaring in the west. এই পশ্চিম দিকেতে একটা বিশাল আওয়াজ আসছে, মানে পশ্চিম দিকেতে একটা বিশাল ঝড় তৈরি হচ্ছে। There is a big storm blowing from the west. ওই পশ্চিম দিক থেকে একটা বড় ঝড় আসছে। And its oars it will be getting when the tides turn to the wind. এবং যখন এটা হাওয়ার মুখেতে গিয়ে পড়বে, এটা একটা ভয়ানক আকার ধারণ করবে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল। যাই হোক, আমরা দেখছি নোরা অল্প বয়সী মেছে অনেকক্ষণ কৌতূহলকে আটকে রেখেছে, মানে কৌতূহল মানে এটা তার দাদা মাইকেলের ডেড বডি থেকে পাওয়া গেছে কিনা সেই কৌতূহলটা সে অনেকক্ষণ আটকে রেখেছে। এবার আমরা দেখছি সে তাড়াতাড়ি ওই বান্ডিলটা নিয়ে টেবিলের কাছে যাচ্ছে, নিয়ে সে বলছে, স্যালাই ওপেন ইট নাও। হ্যাঁ রে দিদি, এবার আমি কি খুলবো? অনেক কথা হলো, চট করে দেখে নি এটা দাদার কিনা। এই নাটকে আমরা দেখছি ক্যাথলিন সে সংসার সামলায়, তার মধ্যে ম্যাচিউরিটি এসছে, কিন্তু নোরা তুলনামূলকভাবে অল্প বয়স, তার মধ্যে এখনও ম্যাচিউরিটি আসেনি। তার কৌতূহল বেশি, সে সব কিছুই তাড়াতাড়ি জানতে চাইছে। ক্যাথলিন এবং নোরা থেকে একটা বড় প্রশ্ন হয় যে ক্যাথলিন অ্যান্ড নোরা অ্যাক্ট অ্যাজ আ কোরাস। আমরা এই গল্পেতে ক্যাথলিন এবং নোরাকে কোরাস আকারে দেখব। কোরাসের কাজ হচ্ছে কোনো একটা ঘটনাকে যখন সমবেত কণ্ঠে সেটাকে বারবার করে বলা হয় বা প্রকাশ করা হয়, তখন ঘটনার অভিঘাত আরও তীব্রতা পায়। ক্যাথলিন এবং নোরা তারা কোরাসের ভূমিকা নিচ্ছে এবং তারা গল্পটাকে, এই নাটকটাকে এগিয়ে নিয়ে যেতে এবং গল্পের এক্সপোজিশনে মুখ্য ভূমিকা গ্রহণ করছে। একটা বড় প্রশ্ন, এটা এমসিকিউ না, বড় প্রশ্নে আসে যে ক্যাথলিন অ্যান্ড নোরা অ্যাজ আ কোরাস অর কোরিক ক্যারেক্টার, এটা আমাদেরকে বড় প্রশ্নের জন্য করতে হবে। কিন্তু শর্ট প্রশ্নের জন্য একটা জিনিস জেনে রাখা দরকার, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্যাথলিন অ্যান্ড নোরা ইন দিস ড্রামা। এটা আমাদের এমসিকিউর জন্য জেনে রাখতে হবে যে ক্যাথলিন অ্যান্ড নোরা অ্যাক্ট অ্যাজ আ কোরিক ক্যারেক্টার। ক্যাথলিন এবং নোরা কোরাসের ভূমিকা এই নাটকে পালন করেছে, এটা শর্ট প্রশ্ন আসে। নোরা যখন বলছে এবার কি এটাকে খুলবো, তখন ক্যাথলিন বলছে, মেবি সি উড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উইড ডান। হয়তো মায়ের ঘুম ভেঙে যাবে এবং আমাদের শেষ হওয়ার আগেই মা ঘরের ভেতর ঢুকে যাবে। কামিং টু দ্য টেবল, ইটস আ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। যদি এটা সত্যিই মাইকেলের হয়, আমাদের অনেকটা সময় লাগবে এবং আমরা দুজনেই তখন কাঁদব। যদি এটা মাইকেলের যদি না হয় তাহলে তো ঝামেলা মিটেই গেল, কিন্তু এটা যদি মাইকেলের হয় তাহলে মানে একবার যদি আমরা এটা প্রমাণ পাই এটা মাইকেলের, আমরা আবার সেটাকে মিলিয়ে দেখব মাইকেলের কিনা কনফার্ম হওয়ার জন্য, বারবার দেখব এবং আমাদের সাথে অনেক সময় লাগবে। এবং এটা যদি সত্যিই আলটিমেটলি মাইকেলের হয়,
দ্য টু অফ আস ক্রাইং, আমরা তখন কাঁদবো, তখন আর আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো না, এবং এই সমস্ত করতে অনেক সময় লাগবে, এবং আলটিমেটলি মা যাকে লুকিয়ে রাখার জন্য এত কিছু ব্যবস্থা, মা ঘরের ভেতর ঢুকে যাবে, আমরা ধরা পড়ে যাব। কাজে এখন খুলিস না, আর একটু অপেক্ষা কর। নোরা গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন। যাই হোক, নোরা দেখলাম যে সে এই যে ঘরে মানে এই রান্নাঘর দিয়ে সে ঘরে ঢুকেছে, এবং ভেতরের ঘরেতে মানে ভেতরের ঘরের দরজার সামনে সে গেল, এবং কান পেতে সে যেন দরজা থেকে কিছু শুনলো, মানে সে তার মা উঠে গেছে কিনা সেই ব্যাপারটাকে সে বোঝার চেষ্টা করলো। আমরা দেখলাম সে ঘরের দরজায় কান পেতে কিছু শুনলো। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সি উইল বি কামিং ইন এ মিনিট। হ্যাঁ রে, মা ছটফট ছটফট করছে, কয়েক মিনিটের মধ্যেই ঘরে চলে আসবে। ক্যাথরিন, give me the ladder and I shall put them up in the tarp loft, the way she won't know of them at all, and maybe when the tide turns she will be going down to sea, would he be floating from the east. যাই হোক, ওই যে মইটা রয়েছে, ল্যাডার মানে মই, ওই মইটা আমাকে দে, আমি এই বান্ডিলটাকে টার্প লফট হচ্ছে এই যে টার্প মানে হচ্ছে ফুয়েল, মানে জ্বালানির জন্য যে সমস্ত কাঠ এবং আগাছা বা উইডকে ব্যবহার করা হয়, তাদেরকে রাখার যে জায়গা, সেগুলো ঘরের উপরেতেই চিলেকোটা করে রাখা হয়, তাকে বলা হয় টার্প লফট। স্টোর ফর দ্য ফুয়েল, তাকে আমরা বলছি টার্প লফট। তা আমাকে ওই বান্ডিলটা দে, আমি ওই টার্প লফটে এটা আপাতত ঢুকিয়ে রাখি বা তুলে রাখি। when the tide turns he will be going down to sea, would he be floating from the east. যখন সমুদ্রের আবহাওয়া একটু ভালো হবে, মা তো একটু পরেই আবার বেরিয়ে যাবে, নিয়ে ওই সমুদ্রের তীর বরাবর মাইকেলের ডেড বডিকে খুঁজতে শুরু করবে। যখন মা যাবে তখন আমরা ওটাকে নামিয়ে আমরা মিলিয়ে দেখবো এটা মাইকেলের। আমাকে মইটা দিয়ে আমি এই পুটলিটা উপরে তুলে রাখি। পুট দ্য ল্যাডার এগেন্স্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, ক্যাথরিন গোজ আপ এ ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট, মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। যাই হোক, আমরা দেখছি দুই বোনেতে এই মইটাকে তারা লাগাচ্ছে চিমনির পাশে যে টেবিলটা রয়েছে বা আপার পার্ট রয়েছে, সেখানেতে এই ল্যাডারটা বা মইটা লাগাচ্ছে, এবং ক্যাথরিন সেই মই বেয়ে উপরে উঠছে, চিলেকোঠার উপরটায় উঠছে, এবং এই কাপড়ের বান্ডিলটাকে উপরে রেখে দিচ্ছে। এবং ক্যাথরিন যখন ওই উপরে রাখছে সেই সময় ঘরের দরজা, মানে ক্যাথরিন এখনও নামেনি, সেই সময় ভেতরের ঘরের দরজা ঠেলে আমরা দেখছি মৌরিয়া এই রান্নাঘরেতে চলে আসছে। যাই হোক, আজকে এতটা পর্যন্তই থাক, মানে অনেকটা হয়ে গেল। নেক্সট দিনেতে আমরা বাকি অংশটা পড়ব। যাই হোক, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং মানে নাটকটা কেমন লাগছে সেটাও আমাকে জানিও। কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন করতে হবে এবং পরে আমাদের এখান থেকে বড় প্রশ্ন করতে হবে। ওকে, কাজেই খুব মন দিয়ে পড়ে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।